মুভির শুরুতেই আমরা আয়শা নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা তার বয়ফ্রেন্ড আরিফকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। তবে সেই সময় একটি মেয়ে আয়শার হাত থেকে ফুলের তরুটি নিয়ে গেলে আয়শা সেই মেয়েটিকে থামতে বললে সে কোনো কথাই শোনে না। এরপর আয়শা যখনই পিছনে ঘুরে তাকায় তখন সে আর আরিফকে দেখতে পায় না। আর তখনই আমরা আয়শাকে একটি বুলেট ট্রেনে দেখতে পাই। এতে করে আমরা বুঝতে পারি আয়শা ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখছিল। আসলে বলতে গেলে আয়শা তার দুই বন্ধু ইভি ও ভিক্টরের সাথে ইন্দোনেশিয়া থেকে চায়নার দিকে যাচ্ছিল। আর এছাড়াও আয়শা ছিল একজন নিউজ রিপোর্টার। আর সে মূলত ইন্দোনেশিয়া থেকে চায়না এসেছিল একটি নিউজ কভার করতে এবং কি তার বয়ফ্রেন্ড আরিফের বার্থডে সেলিব্রেশন করতে। যাই হোক, এরপর যখন তারা সবাই চায়নায় পৌঁছে যায় তখন হোস্তমা নামের একজন ব্যক্তি এসে তাদেরকে রিসিভ করে। এরপর যখন সেই লোকটি তাদেরকে স্পটে নিয়ে যাচ্ছিল তখন ইভি আয়শাকে বলে, তুমি কি এখনই আরিফের সাথে দেখা করতে চাও? আয়শা বলে, না, আগে কাজটা শেষ করি তারপর না হয় যাব। আর এছাড়াও পরশুদিন আরিফের জন্মদিন, তাই আমি তাকে একটি সারপ্রাইজ দিতে চাই। এতে করে আমরা বুঝতে পারি আয়শা যে এখানে এসেছে আরিফ সেটা জানে না। যাই হোক, এরপর যখন সেই লোকটি তাদেরকে একটি রেস্তোরাঁয় নামিয়ে দেয় তখন তারা সবাই রেস্তোরাঁর একটি জায়গায় বসলে একটি পর্যায়ে রহমান ও সাবির নামের দুইজন ব্যক্তি এসে তাদের সবাইকে খাবার সার্ভ করতে থাকে। আর বলতে গেলে রহমানই ছিল সেই রেস্তোরাঁর অনার এবং সাবিরা ছিল তার একমাত্র মেয়ে। যাই হোক, তখন আমরা দেখতে পাই তারা সবাই রহমান ও সাবিরার সাথে পরিচিত হতে থাকে। এরপর রহমান ও সাবিরা সেখান থেকে চলে গেলে যখনই তারা খাবার খেতে শুরু করে তখন তারা সেই খাবারগুলো খেয়ে তো একদম মুগ্ধ হয়ে যায় এবং কি খাবার সময় আয়শা দূর থেকে সেই রেস্তোরাঁর একটি ব্যানারে দেখতে পায়, যত ইচ্ছা খেতে পারো এবং তোমার মন মতো টাকা দিতে পারো। আর যাদের কাছে খাবার কেনার মতো কোনো টাকা নেই তাদের জন্য সম্পূর্ণ খাবারটি ফ্রি। আর এইসব দেখে তো আয়শা একদমই অবাক হয়ে যায়। আর তখনই রহমান এসে তাদের সবাইকে বলে, আলহামদুলিল্লাহ, আমরা খুব ভাগ্যবান যে আমি বিগত 10 বছর ধরে আমি এইভাবে রেস্তোরাঁটি চালাচ্ছি। আর তোমরা খুব ভালোভাবেই দেখতে পারছো এখনো আমাদের রেস্তোরাঁটি কত ভালোভাবেই না চলছে। আর এছাড়াও আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই যে এখনো পর্যন্ত আমাদের পরিবারে কোনো অভাব হয়নি। আর আল্লাহর ইচ্ছায় হয়তো আমি এই রেস্তোরাঁটি আমি বাকি দিনগুলো এইভাবেই চালাতে পারবো। এইসব শুনে আয়শা বলে আমিন। যাই হোক, এরপর আমরা দেখতে পাই আয়শা, ইভি ও ভিক্টর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চায়নার ঐতিহ্যবাহী স্থানগুলো তুলে ধরছিল এবং কি সেই সময় আয়শা খুব সুন্দরভাবে সেই নিউজটি কভার করছিল। কিন্তু একটি পর্যায়ে সাবিরা দূর থেকে আয়শার ভিডিও করতে দেখলে সাবিরা আয়শার কাছে গিয়ে বলে, আমি তোমাকে একটু আগে ভিডিও করতে দেখলাম আর আমি না বড় হয়ে তোমার মতোই হতে চাই এবং সারা বিশ্ব ঘুরে বেড়াতে চাই। আয়শা বলে, তুমি কেনই বা আমার মতো হতে চাও? সাবিরা বলে, আমি সারা বিশ্ব ভ্রমণ করতে চাই আর আমি ইন্দোনেশিয়াতেও যেতে চাই। তাই আয়শা বলে, তুমি কি কখনোই ইন্দোনেশিয়াতে যাওনি? সাবিরা বলে, না, কিন্তু আমি সত্যই সেখানে যেতে চাই। আসলে বলতে গেলে সাবিরা ও তার বাবা দুইজনেই ছিল ইন্দোনেশিয়ান এবং কি জন্মের পর থেকে সাবিরা কখনোই ইন্দোনেশিয়াতে যায়নি, কেননা সে চায়নাতেই জন্মগ্রহণ করেছিল। যাই হোক, আয়শা ও সাবিরা কথা বলার সময় তখন সাবিরার বাবা দূর থেকে এইসব দেখলে ঠিক তখনই রহমান আয়শার কাছে এসে সালাম দিয়ে বলে, সবকিছু ঠিকঠাক আছে তো? আয়শা বলে, হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এখনো কিছু জায়গা আছে সেখানে হয়তো আমাদের যাওয়া উচিত। আর তখনই ইভি বলে ওঠে, আমরা কি আপনার ইন্টারভিউ নিতে পারি? রহমান বলে, কি সম্পর্কে? ইভি বলে, এই যে আপনি কিভাবে এখানে বসবাস করছেন, আপনার রেস্টুরেন্ট সম্পর্কে এবং কি এখানকার কালচার এবং আপনার পরিবার সম্পর্কেও বলতে পারেন। এইসব শুনে রহমান বলে, আমার জীবনটা মোটেও আকর্ষণীয় নয়, তাই আপনি বরং অন্য কোনো ব্যক্তির ইন্টারভিউ নিতে পারেন। আর এছাড়াও আমাদের রেস্তোরাঁয় কিছু কাজ আছে তো, তাই আমরা এখান থেকে চলে যাই। এইসব বলে রহমান তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। এইসব দেখে ইভি বলে, আমি কি কোনো কিছু ভুল বললাম নাকি? যাই হোক, এরপর যখন তারা সবাই হোস্তমার জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই একটি লাল রঙের গাড়ি থেকে একটি ছেলে নেমে এসে তাদেরকে বলে, আসলে হোস্তমা সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছেন তো, তাই তার পরিবর্তে আমাকে পাঠানো হয়েছে। তবে এইসব শুনে তো ইভি একদম কথাই বলতে পারছিল না, কেননা প্রথম দেখাতে ইভি সেই ছেলেটির উপর একদম ক্রাশ খেয়ে যায়। এতে করে ভিক্টর বলে, বোন, তুমি তোমার চোখকেও রক্ষা করো আর তোমার হৃদয়কেও রক্ষা করো, ঠিক আছে? এখন চলো, যাও যাক। যাই হোক, এরপর যখন তারা সবাই গাড়িতে করে হোটেলের দিকে যাচ্ছিল তখন ভিক্টর সেই ছেলেটিকে বলে, তোমার নাম কি? সে বলে, আমার নাম তো মো। ভিক্টর বলে, মো আবার কেমন নাম? মো বলে, এত কিছু জেনে তো লাভ নেই, তোমরা সবাই আমাকে মো বলেই রেখো। আর এছাড়াও যাওয়ার পথে মো একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। যাই হোক, এরপর সকালে যখন আয়শা নিউজ কভার করছিল ঠিক তখনই হালকা জোরে হাওয়াতে আয়শার ওড়নাটি উড়ে যায় আর সেই ওড়নাটি কাকতালীয়ভাবে মোয়ের কাছে গিয়ে পড়ে। এতে করে মো আয়শার কাছে এসে সেই ওড়নাটি আয়শাকে দিয়ে দেয়। তখন আয়শা বলে, তোমাকে অনেক ধন্যবাদ। মো বলে, তোমাকেও। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। এরপর যখন ইভি এসে আয়শাকে ওড়নাটি ঠিক করে দিচ্ছিল তখন ইভি আয়শাকে বলে, মো হয়তো চাই তুমি হিজাবটি পরে থাকো, কিন্তু আয়শা এইসব শুনে তার কোনো কথায় পাত্তা না দিয়ে আবারও নিউজটি কভার করতে থাকে। যাই হোক, এরপর যখন রাতে মো তাদেরকে হোটেলে নামিয়ে দেয় তখন মো তাদের সবাইকে বলে, আপনাদের সাথে থাকার সময় যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা সবাই আমাকে মাফ করে দিন। আয়শা বলে, আরে কি বলছো? আর তখনই পিছন থেকে ভিক্টর বলে, তোমার একটাই দোষ, তুমি দেখতে সুন্দর, তাই ওদের সামনে দেখতে আমাকে অনেক খারাপ লাগে, দেখো কাণ্ড।
যাই হোক, তখন মো আয়েশাকে একটি কার্ড দিয়ে বলে কোনো সাহায্যের প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আয়েশা বলে ঠিক আছে, আর আমাদেরকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপর যখন মো সেখান থেকে চলে যায় তখন আয়েশা সেই কার্ডটি দেখে বলে সেই তো একজন ট্রাভেল এজেন্সির মালিক। ইভি বলে ভালোই তো, তার জন্য সে দেখতে অনেক সুন্দর, তাই না? এতে করে মনের কষ্টে ভিক্টর বলে নারীরা কেন সবসময় পুরুষদের তাদের চেহারা দেখে বিচার করে। যাই হোক, এরপর সকাল হলে যখন আয়েশা তার বয়ফ্রেন্ড আরিফের বার্থডে সেলিব্রেশন করার জন্য তার অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে তখন তো সে মনে মনে অনেক খুশি হয়ে যায়, কেননা অনেকদিন পর সে আরিফের সাথে দেখা করতে যাচ্ছে। আর এছাড়াও আয়েশা অনেক আগে থেকে ভেবে রেখেছিল যে সে আরিফকে না জানিয়েই তার বার্থডে সেলিব্রেশন করতে চলে আসবে। আর আয়েশা আরো ভেবেছিল এতে করে হয়তো আরিফ অনেক খুশি হবে। যাই হোক, এরপর যখন আয়েশা আরিফের অ্যাপার্টমেন্টের সামনে এসে নক করে তখন দরজাটি খুললে আয়েশা অপরিচিত একজন মেয়েকে দেখতে পায়। আর এইসব দেখে তো আয়েশার মনটা একদম খারাপ হয়ে যায়। আর তখনই সেই মেয়েটি বলে, আপনারা এখানে কাকে খুঁজতে এসেছেন? ইভি বলে, এই অ্যাপার্টমেন্টে কি আরিফ থাকে না? মেয়েটি বলে, আমি তার সম্পর্কে কোনো কিছু জানি না, আর সে হয়তো এই অ্যাপার্টমেন্টে আগেও থাকতে পারে, তবে এই অ্যাপার্টমেন্টে এখন আমি থাকি। এইসব শুনে যখনই আয়েশা তার ফোন থেকে আরিফের একটি পিকচার সেই মেয়েটিকে দেখায় তখন সেই মেয়েটি ছবিটি দেখে বলে, আমি তো কখনোই এরকম কাউকে দেখিনি, তাই আমি দুঃখিত। এইসব বলে মেয়েটি দরজাটি লাগিয়ে দেয়। আর ঠিক কিছুক্ষণ পরেই একজন ছেলে এসে দরজায় নক করলে তখন সেই মেয়েটি দরজা খুলে বলে, সেই হলো আমার স্বামী, বুঝেছেন? এখন আপনারা এখান থেকে চলে যান। এতে করে আয়েশা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর যখন ইভি আরিফের কথা রিসেপশনে জিজ্ঞাসা করে তখন রিসেপশনে থাকা সেই লোকটি বলে, আমি তো তাকে 3 মাস আগে দেখেছিলাম, এরপর আমি আর তাকে দেখতে পারিনি। এরপর ইভি আয়েশার কাছে এসে বলে, তুমি আসলে অনেক বোকা, আর আমি যদি ইন্দোনেশিয়ায় থাকতাম না তাহলে আমি তোমাকে কষে একটা চড় মারতাম। আয়েশা বলে, গত রাতেই তো আমি তার সাথে কথা বলেছিলাম, সে তো বলেছিল সে এখানেই থাকে। ভিক্টর বলে, তার মানে তোমাকে সে মিথ্যা বলেছে। এসব শুনে আয়েশা আবারও মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা আয়েশাকে আরিফের ইউনিভার্সিটিতে দেখতে পাই, যেখানে ইভি রিসেপশনে আরিফের ছবি দেখিয়ে বলে সে কি এখানকার ছাত্র। তখন সেই লোকটি কম্পিউটার চেক করে ইভিকে বলে তার তো 6 মাস আগে ছাত্র নিবন্ধিত বাতিল হয়ে গিয়েছে। তখন ইভি আয়েশাকে খুলে বললে আয়েশা তো কোনোভাবে বুঝতে পারছিল না তার সাথে আসলে কি হচ্ছে। যাই হোক, এরপর যখন আয়েশা মন খারাপ করে জানালার পাশে বসেছিল তখন ইভি এসে আয়েশাকে বলে, আমি জানি কেউ এইভাবে মিথ্যা কথা বললে একজন মেয়ের অনুভূতি কেমন হতে পারে, আর এটা ভালো যে তুমি এখন জানো সে তোমাকে মিথ্যা কথা বলেছিল। আর বিয়ের পর যদি এরকমটা হতো তাহলে তো তুমি আরো বেশি কষ্ট পেতে, তাই না? তাই এইসব ভেবে নিজেকে আর মন খারাপ করে রেখো না। আর আমি তোমাকে অনেক দিন ধরেই চিনি, তুমি প্রায় তাকে টাকা পাঠাতে। আর তুমি কি বুঝতে পেরেছো কার প্রতি তুমি এতদিন ধরে উদার ছিলে? তাই আমি আশা করিনি যে সে তোমার প্রতি এতটা নিষ্ঠুর হবে। যদিও সে জানে তোমার কেউই নেই, তারপরেও সে এমনটা করতে পারলো। যাই হোক, তুমি যত ইচ্ছা কাঁদতে পারো, এতে করে তোমার মনটা অনেক শান্ত হবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে বৃষ্টিও কিন্তু একসময় থেমে যায়, তাই আমি চাই না তোমার সাথে আরো খারাপ কিছু ঘটুক। এইসব বলে ইভি আয়েশাকে জড়িয়ে ধরে। এরপর সকাল হলে আমরা দেখতে পাই তারা সবাই চায়না থেকে ইন্দোনেশিয়ায় যাওয়ার জন্য ময়ের গাড়িতে করে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। তবে যাওয়ার সময় আয়েশার অনেকটাই মন খারাপ ছিল। এইসব দেখে মৌ বলে, আয়েশার কি হয়েছে? ভেক্টর বলে, তার দাঁতে ব্যথা তো, তাই আয়েশার মন খারাপ। আর এছাড়াও তো ভেক্টর সরাসরি এইসব কথা মৌকে বলতেও পারছিল না, এর জন্য ভেক্টর মৌকে এইসব কথা বলেছে। যাই হোক, এরপর যখন তারা সবাই রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় তখন মৌ সবার লাগেজগুলো নামিয়ে দেওয়ার সময় যখনই আয়েশা ময়ের থেকে তার লাগেজটি নিতে যায় তখন মৌ বলে, সমস্যা নেই, আমি তোমাদেরকে একটু আগিয়ে দিই। আয়েশা বলে, আরে না, তুমি কেন কষ্ট করতে যাবে? এইসব বলে আয়েশা তার লাগেজটি নিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় আয়েশা একবার হলেও মৌকে পিছন ঘুরে দেখছিল। যাই হোক, এরপর যখন তারা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই মৌ আয়েশার কাছে এসে বলে, আমি তোমার জন্য কিছু চাইনিজ দাঁতের ব্যথার ওষুধ কিনে এনেছি। আর এইসব শুনে তো ইভিও ভেক্টর অনেক হাসতে থাকে, এবং কি আয়েশাও। তারপর যখন মৌ সেখান থেকে চলে যায় তারপরও ভেক্টর ও ইভি এই বিষয় নিয়ে অনেক হাসতে থাকে। যাই হোক, এরপর যখন তারা সবাই ট্রেনে উঠে যায় তখন মৌ তার গাড়িতে আয়েশার পার্সটি দেখতে পায়। এতে করে মৌ এক মুহূর্ত দেরি না করে সেই পার্সটি নিয়ে আয়েশার কাছে যেতে শুরু করে। তবে যাওয়ার সময় মৌ হঠাৎ করেই তার সামনে আয়েশাকেই দেখতে পায়। তখন মৌ আয়েশাকে লাগেজ সহ দেখলে তো সে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে আবার ভিক্টর ও ইভি আয়েশাকে খুঁজে পাচ্ছিল না। এতে করে ইভি আয়েশাকে মেসেজ করে সে এখন কোথায় আছে। তখন আয়েশা রিপ্লাই হিসেবে বলে, আমি আসলেই তোমাদের কাছে অনেক দুঃখিত, আর আমি বাড়ি যাচ্ছি না, কেননা আমাকে যেভাবেই হোক আরিফের সাথে আমাকে দেখা করতেই হবে, কারণ আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে সে আমার সাথে এমনটা করতে পারে। আর সে যদি সত্যিই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে আমি জানতে চাই কেন সে আমার সাথে এমনটা করেছে। তাই ইভি, তুমি বরং ভিক্টরের সাথে বাসায় চলে যাও। এতে করে তো ইভি আয়েশার উপর অনেকটাই রাগান্বিত হয়ে যায়, কেননা সে এখনো সেই বিশ্বাসঘাতককে বিশ্বাস করছে। এদিকে আবার আয়েশা মৌকে আরিফের কথা সবকিছু খুলে বলে, এবং কি আয়েশা আরো বলে, এই মুহূর্তে তুমি ছাড়া আমাকে এখানে সাহায্য করার মতো কেউ নেই, তাই দোয়া করে কি তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আর তুমি আমার কাছে যাই ঋণী থাকো না কেন আমি তোমাকে সব শোধ করে দেব। মৌ বলে, এই মুহূর্তে কি আরিফের কোনো ঠিকানা আছে?
আয়শা বলে না। মো বলে তাহলে তুমি এখন কি করবে? আয়শা বলে আমার কাছে চীনে আরিফের কিছু ছবি আছে, হয়তো তুমি সেই ছবিটি দেখে আরিফ আর পিছনে থাকা ব্যাকগ্রাউন্ড দেখে সেই স্থানগুলো চিনতে পারবে। এতে করে মো সবগুলো ছবি দেখে বলে আমি ছবিতে থাকা সব জায়গাগুলোই চিনি, তাই আমরা বরং কাছেরটা থেকে শুরু করি। এরপর আমরা দেখতে পাই আয়শা ও মো একটি মসজিদে চলে আসে, যেখানে মো ছবিতে থাকা আরিফের সাথে সেই হুজুরটিকে জিজ্ঞাসা করে আপনি কি এই ছেলেটির সম্পর্কে কোনো কিছু বলতে পারবেন? সেই হুজুরটি বলে সে তো এখানে মাত্র একবার এসেছিল, এরপর আমি আর কখনোই তাকে দেখিনি। এইসব শুনে মো আয়শাকে বলে তুমি তো আমাকে বলেছিল সে এখানে 1 সপ্তাহ থেকেছিল, তাই আমি বলবো সে তোমাকে মিথ্যা কথা বলেছিল। তখন এইসব শুনে তো আয়শার অনেকটাই খারাপ লাগছিল। এরপর তারা যখন আরিফের ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলে আসে, তখন আয়শা সেখানে থাকা শিক্ষার্থীদের কাছে আরিফের কথা জানতে চায়। এতে করে একটি মেয়ে বলে আমি তো তাকে 5-6 মাস আগে দেখেছিলাম আর শুনেছি সে নাকি একটি সৌরশক্তি গবেষণা কেন্দ্রে কাজ করে। আয়শা বলে এটি কোথায়? সেই মেয়েটি বলে সাপুটুতে। আয়শা বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। এরপর আয়শা মোকে বলে তুমি কি জানো এটা কোথায়? মো বলে এখান থেকে সাপুটুতে যেতে প্রায় 6-7 ঘন্টার মতো তো সময় লাগবেই। আয়শা বলে তুমি কি আমাকে দয়া করে সেখানে নিয়ে যেতে পারবে? আর যত টাকাই লাগুক না কেন আমি সব টাকা বহন করব। মো বলে তোমার কাছে টাকা রাখো, আর পরে যদি শেষ হয়ে যায় তাহলে কি করবে? আর তারপরে আমরা দেখতে পাই তারা দুজন মরুভূমির মধ্য দিয়ে সাপুটুর দিকে যেতে শুরু করে। আর এভাবে কয়েক ঘন্টা মরুভূমির উপর দিয়ে যাত্রা করার পর তারা দুজন সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যায়। তবে সেই জায়গাটি ছিল পুরোটি মরুভূমির মধ্যে। যাই হোক, এরপর যখনই আয়শা সৌরশক্তি গবেষণা কেন্দ্রের দিকে যেতে শুরু করে, মো বলে আমরা আর ভিতরে যেতে পারবো না, কেননা সেই জায়গায় যেতে হলে গভর্নমেন্টের পারমিশন লাগবে। তবে আয়শা মোয়ের কোনো কথাই শুনছিল না। আয়শা ভাবছিল সে হয়তো আরিফের সাথে দেখা করতে পারলে এই প্রবলেমটা কাটিয়ে উঠতে পারবে। তাহলে বুঝতেই পারছো আয়শা আরিফকে কতই না বিশ্বাস করত। এতে করে মো কোনো উপায় না পেয়ে আয়শার সাথে গবেষণা কেন্দ্রের দিকে যেতে শুরু করে। এরপর যখনই তারা দুজন গবেষণা কেন্দ্রের কাছাকাছি চলে আসে, ঠিক তখনই সেখানে থাকা পুলিশের গাড়ি এসে তাদেরকে আটকালে আয়শা তাদেরকে আরিফের ছবি দেখিয়ে বলে আমি তাকে খুঁজতেই এখানে এসেছি, আর আপনারা হয়তো তাকে চেনেন তাই না? এইসব দেখে সেই পুলিশটি বলে আমি তাকে চিনি না। আর তখনই সেখানে থাকা সকল পুলিশ মো আর আয়শাকে চেক করতে থাকে, এবং কি সেই সময় পুলিশরা মোকে অনেক মারধরও করতে থাকে। এতে করে আয়শা পুলিশের সামনে এসে বলে এটা আমার দোষ, আমি ওকে এখানে জোর করে নিয়ে এসেছি। তারপরও সেখানে থাকা পুলিশরা মোয়ের উপর অনেক অত্যাচার করতে থাকে। আর তখনই আয়শা তার পাসপোর্টটি দেখিয়ে বলে আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি আর সে আমার গাইডম্যান। এতে করে সেখানে থাকা পুলিশ অফিসারটি এইসব দেখে মোকে বলে এই প্রজেক্টটি 1 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে আর আমরা এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করছি, আর এটা তো একটা সীমাবদ্ধ এলাকা, তাই তোমাদেরকে এখানে আসা উচিত হয়নি। আর ভবিষ্যতে যেন এরকমটা না হয়, তাই তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এরপর যখন মো আর আয়শা গাড়ির কাছে চলে আসে, তখন আয়শা মোকে বলে আমি না থাকলে হয়তো তোমার সাথে এমনটা হতো না, তাই তোমার কাছে আমি অনেক অনেক দুঃখিত। তবে এইসব শুনে মো আয়শার কোনো উত্তরই দেয় না, এবং কি সেই সময় আমরা দেখতে পাই আয়শা মোকে তার কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিতে ধরলে মো বলে আমি ঠিক আছে, আমি এটা একাই করতে পারবো। সেই সময় মো আরো বলে যদি এমনটা না হতো আরিফ যে এখানে নেই তুমি সেটা বিশ্বাস করতে না তাই না? আয়শা বলে আমি শুধু চেষ্টা করেছি আর আমি ভুলছিলাম, এর জন্য আমি আসলেই অনেক দুঃখিত। মো বলে ঠিক আছে, বুঝতে পেরেছি। আর তখনই আমরা দেখতে পাই আয়শা মোয়ের কপালে 1 ট্যাপ লাগিয়ে দেয়। এতে করে মো বলে তোমাকে অনেক ধন্যবাদ। যাই হোক, এরপর যখন মো আর আয়শা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন মো যাওয়ার পথে আয়শাকে বলে আয়শা আরিফের সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছিল তুমি কি আমাকে বলতে পারবে? এতে করে আয়শা বলতে থাকে অনেকদিন আগে আমার বাবা যখন মারা যায় তখন শুধুমাত্র আমার পাশে আরিফেই ছিল, এবং কি সে সবসময় আমার পাশেই থাকতো, আর সেই জন্যই হয়তো আমি তার উপর এত নির্ভরশীল ছিলাম। আর এইসব বলতে বলতে যখন সন্ধ্যা হয়ে যায় এবং যখনই মাগরিবের আজান দেয়, তখন মো একটি জায়গায় গাড়িটি পার্ক করে তখন মো আয়শাকে বলে আমি এখানে নামাজ পড়বো, তুমি কি আমার সাথে নামাজ পড়তে চাও? আয়শা বলে না ধন্যবাদ, আরেক সময় পড়বো। আর তারপরেই আমরা দেখতে পাই মো খুব সুন্দরভাবে নামাজ পড়ছে, আর এইসব দূর থেকে আয়শা চুপ করে দেখছিল। এরপর যখন ইভি আয়শাকে ফোন দিয়ে বলে তুমি এখন কোথায় আছো আর তুমি কি ঠিক আছো? আয়শা বলে আমি মোয়ের সাথেই আছি আর আমি সেই রেস্তোরাঁটি খুব শীঘ্রই ফিরছি। ইভি বলে ঠিক আছে, সাবধানে এসো আর আমরা একসাথে ইন্দোনেশিয়াতে যাব। সে আরো বলে মো কোথায়, মোকে দাও তো, আমি তার সাথে কথা বলতে চাই। আয়শা বলে মো তো আল্লাহর কাছে প্রার্থনা করছে। এইসব শুনে যখনই ইভি ফোনটি রেখে দেয়, তখন আয়শা আল্লাহর প্রতি মোয়ের এত টান দেখে আয়শা তো একদম মুগ্ধ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইভি যখন অ্যাপার্টমেন্টের সেই মেয়েটির সাথে আরিফের মতো একটি ছেলেকে দেখতে পায়, তখন ইভি আর ভেক্টর তাদের পিছু নিলে এতে করে আরিফ বুঝতে পারে কেউ হয়তো তাদেরকে ফলো করছে। এর কারণে আরিফ তাড়াহুড়া করে একটি ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে যায়। এর জন্য ইভি আর ভেক্টর তাদেরকে ধরতে পারে না। এতে করে তারা নিশ্চিত হতে পারে না সে আসলে আরিফ ছিল কিনা। এরপর যখন আয়শা আর মো একসাথে খাবার খাচ্ছিল, তখন আয়শা মোকে বলে তুমি এখানে কতদিন ধরে আছো?
মৌ বলে, আমার বয়স যখন 7 তখন থেকে আমি এখান থেকে বড় হয়ে এসেছি। আয়েশা বলে, তোমার পরিবারের সবাই কি এখানেই থাকে? মৌ বলে, হ্যাঁ। সেই সময় মৌ আয়েশাকে আরো বলে, তাহলে তোমার এখন পরিকল্পনা কি, তুমি কি জানো? আর তুমি কি এখনো আরিফকে খুঁজতে চাও? আয়েশা বলে, আমি ঠিক জানি না এখন আমি কি করব। মৌ বলে, আসলে কারোর প্রতি আমাদের ভালোবাসা যত বেশি হয় সেই তত আমাদেরকে বেশি যন্ত্রণা দেয়। আয়েশা বলে, হ্যাঁ ঠিকই বলেছ। তারপর যখন আয়েশা আর মৌ সেখান থেকে চলে যাচ্ছিল সেই সময় মৌ যখনই গাড়িটি স্টার্ট দিতে ধরে তখন গাড়িটি কোনোভাবে স্টার্ট নিচ্ছিল না। এরপর যখন মৌ গাড়িটি ভালোভাবে চেক করে দেখে তখন মৌ আয়েশাকে বলে, আসলে গাড়ির ব্যাটারি চার্জটি শেষ হয়ে গিয়েছে তো তাই গাড়িটি স্টার্ট নিচ্ছে না। এরপর যখন মৌ সার্ভিস সেন্টারে ফোন দেয় এবং বলে, আমাদের গাড়িটি এখানে নষ্ট হয়ে পড়ে আছে, আপনারা কি আমাদেরকে সাহায্য করতে পারবেন? এইসব বলতে না বলতে দুর্ভাগ্যবশত মৌয়ের ফোনটিও বন্ধ হয়ে যায়। তবে সেই সময় তারা দুজন একটি গাড়ির শব্দ শুনতে পারলে মৌ আর আয়েশা যখনই সেই গাড়ি থেকে লিফট চায় তখন গাড়ির চালক তাদেরকে কোনো লিফট না দিয়ে সেখান থেকে চলে যায়। আর এছাড়াও সেখানে অনেক ঠান্ডা হওয়ার কারণে মৌ অনেকগুলো খড়কুটো জ্বালিয়ে আগুন ধরালে সেই সময় আয়েশাও সেই আগুনের পাশে বসে তাপ নিতে থাকে। তখন মৌ আয়েশার মন খারাপ দেখে আয়েশা বলে ডাকলে আয়েশা বলে, আরিফের সাথে পরিচয় হওয়ার আগে আমার নাম রানী অ্যাঞ্জেলিনা ছিল। আর আরিফের সাথে যখন পরিচয় হয় আর আমি যখন একা ছিলাম তখন শুধুমাত্র আরিফে আমার অনেক যত্ন নিত এবং কি সে আমার দিনগুলোকেও পূর্ণ করেছিল যতক্ষণ না পর্যন্ত সে চায়নায় গিয়েছিল। আর সে আমাকে বলেছিল আমাদের ভবিষ্যতের জন্যই নাকি সে চায়নাতে যাচ্ছে। আয়েশা আমাকে আরও বলে, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তার জন্য লড়াই করাটা ঠিক কিনা তাহলে আমি বলবো হ্যাঁ। আর এছাড়াও আমি সবেমাত্র ইসলাম গ্রহণ করেছি আর আমি ভেবেছিলাম আমি হয়তো তাকে বিয়ে করে অনেক সুখে থাকবো, কিন্তু দেখো সেই অথচ আমাকে মিথ্যা বলেছে এবং তার কোনো খবরও নেই। মৌ বলে, তুমি কি জানতে আমরা কখনোই একা নই, কারণ আল্লাহ সর্বদা সবসময় আমাদের সাথেই আছেন আর তিনি সবকিছুর রক্ষক। আর এছাড়াও তিনি তোমাকে অন্য কারো চেয়েও আরও ভালোভাবে রক্ষা করতে পারেন। মৌ আরও বলে, তুমি কার জন্য ইসলাম গ্রহণ করেছিলে? নিশ্চয়ই একমাত্র আল্লাহর কারণে, কিন্তু ইসলাম গ্রহণের জন্য যদি অন্য কোনো কারণ থাকে তাহলে আমিও বলবো এটাই তোমার প্রক্রিয়া হোক। তখন এইসব শুনে আয়েশা কি বলবে সে তো কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। যাই হোক, এরপর যখন তারা দুইজন গাড়িতে ঘুমাচ্ছিল তার কিছুক্ষণ পরে যখন মৌয়ের ঘুম ভেঙে যায় তখন সে খেয়াল করে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হয়ে এসেছে। এতে করে মৌ নামাজ পড়ার জন্য উজু করে নেয়। তারপর যখন মৌ নামাজ পড়তে যাচ্ছিল ঠিক তখনই আয়েশা মৌয়ের কাছে এসে বলে, আমরা দুইজন একসাথে কি নামাজ পড়তে পারি? মৌ বলে, আমি দুঃখিত, আর আমরা তো স্বামী স্ত্রী নই তাই না, তাই চলো আমরা বরং আলাদা আলাদা ভাবে নামাজ পড়ি। আর এরপরে আমরা দেখতে পাই তারা দুইজন আলাদা আলাদা ভাবে অনেক সুন্দরভাবে নামাজ পড়তে থাকে। তবে তারা দুইজন নামাজ পড়ার সময় অপরিচিত কয়েকজন ব্যক্তি এসে যখনই গাড়ি থেকে আয়েশার সকল জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তখন আয়েশা কিছু করতে চাইলেও আয়েশা নামাজের জন্য কিছু করতে পারছিল না। এতে করে আয়েশা দ্রুত নামাজ শেষ করে মৌকে সেই অপরিচিত ব্যক্তিদের কথা জানালে মৌ নামাজ পড়ার কারণে সে কোনো রেসপন্সই করে না। এর কারণে আয়েশা এক মুহূর্ত দেরি না করে সেই চোরদেরকে ধরতে চলে যায়, কিন্তু ততক্ষণে সেই চোরগুলো আয়েশার সকল জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখন মৌয়ের নামাজ পড়া শেষ হয়ে যায় তখন মৌ সেখানে চলে আসলে আয়েশা মৌয়ের উপর অনেক রাগান্বিত হয়ে যায় এবং আয়েশা কোনো কিছু না বুঝেই মৌকে অনেক কথা শোনাতে থাকে। এইসব শুনে মৌ বলে, আমি তো নামাজ পড়ছিলাম আর নামাজ পড়া অবস্থায় তো আমি কাউকে সন্দেহও করতে পারি না, তাই তুমি বরং শান্ত হও। আয়েশা বলে, আমি কিভাবে শান্ত হব, সেই ব্যাগের মধ্যে তো আমার টাকা পয়সা, ফোন এবং কি আমার পাসপোর্টও ছিল, তাই এখন আমি কি করব তুমি কি আমাকে বলতে পারো? আয়েশা আরো বলে, আমি এখন বুঝতে পেরেছি, প্রথমত তোমার গাড়ি স্টার্ট নিল না এবং কি তোমার ফোনও বন্ধ হয়ে গেল, এর মানে তুমি এইসবের পিছনে আছো তাই না? তখন এইসব শুনে তো মৌ একদম স্তব্ধ হয়ে যায়। আর এরই মধ্যে আমরা দেখতে পাই সার্ভিস সেন্টার থেকে দুইজন লোক এসে মৌকে বলে, আপনিই তো বলেছিলেন আপনাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে তাই না, আর এত দূর আসতে আমাদের অনেক সময় লেগে গেল, তো এর জন্য আমি আসলে অনেক দুঃখিত। মৌ বলে, আরে কোনো সমস্যা নেই। এরপর যখন সেই লোকগুলো গাড়িটি ঠিক করতে থাকে তখন মৌ আয়েশাকে বলে, তোমার জিনিসপত্র চুরি হওয়ার পিছনে আমি কখনোই জড়িত নই, আর তুমি আমাকে শুধু শুধু ভুল ভাবছো, আর আমি কেনই বা তোমার ক্ষতি করতে যাব, তাই তুমি দয়া করে আমাকে আর সন্দেহ করো না। এইসব শুনে আয়েশা তার নিজের ভুলটি বুঝতে পারে। তারপর যখনই তাদের গাড়িটি ঠিক হয়ে যায় তখন সেই লোকগুলো মৌয়ের থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মৌ আর আয়েশা গাড়িতে করে সেই রেস্তোরাঁর দিকে যেতে শুরু করে। তবে যাওয়ার পথে একটি জায়গায় গাড়ি থামিয়ে তারা দুইজন পুলিশের কাছে গিয়ে চুরি হওয়ার বিষয়টি জানায় এবং সাধারণ একটি ডায়েরি করে সেখান থেকে চলে যায়। তবে তারা সেখান থেকে যাওয়ার সময় মৌ আয়েশাকে বলে, তুমি কি কিছু খেতে চাও? আয়েশা বলে, আমার কোনো ক্ষুধা নেই, আর এছাড়াও তো আমি আমার সকল জিনিসপত্র হারিয়ে ফেলেছি এবং কি এখানে আমার কেউই নেই শুধুমাত্র এই কয়েনটি ছাড়া, তাই এখন আমি কি করতে পারি বলো? এইসব বলে আয়েশা নিচে কয়েনটি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়।
কিন্তু মো সেই কয়েনটি তার কাছে রেখে দেয়। তারপর আমরা দেখতে পাই মো আর আয়শা আবারও সেই রেস্তোরাঁর দিকে যেতে শুরু করে। তারপর যখনই তারা রেস্তোরাঁর সামনে চলে আসে ঠিক তখনই আয়শা গাড়ি থেকে নেমে সেখান থেকে চলে যায় এবং কি আয়শা সেখান থেকে যাওয়ার সময় সেই পিছনেও ঘুরে তাকায়। যাই হোক, এরপর যখন আয়শা সেই রেস্তোরাঁয় প্রবেশ করে তখন আয়শা সাবিরাকে দেখে বলে আসসালামু আলাইকুম। উত্তরে সাবিরা বলে ওয়ালাইকুম আসসালাম। আর আমি তো তোমাকে প্রথমে দেখে চিনতে পারিনি, কেননা তুমি প্রথমে হিজাব পরে এসেছিলে। যাই হোক, আর তুমি কি এখানে একা এসেছো? আয়শা বলে না, আমার বন্ধুরাও এখানে আছে আর তারা কিছুক্ষণ পরেই আসবে। আর এইসব বলতে না বলতে মো সেখানে চলে আসলে সাবিরা মোকে বলে ভাইয়া তুমি এতক্ষণ কই ছিলে আর তোমার ফোন বন্ধ কেন? আর বাবা তো তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে। আর এইসব শুনে তো আয়শা একদম অবাক হয়ে যায় এবং কি সেই সময় সাবিরা আয়শাকে বলে সে আমার ভাই হয়। তখন এইসব শুনে তো আয়শা তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না এইসব আসলে তার সাথে কি ঘটছে। এরপর যখন আয়শা মোকে বলে তুমি আমাকে কেন বলনি তুমি এই স্তরের রহমান সাহেবের ছেলে? এইসব শুনে সাবিরা বলে তোমরা কি আগে থেকেই তোমরা দুজন একে অপরকে চেনো? মো বলে সাবিরা আমি তোকে পরে সবকিছু খুলে বলবো, তুই বরং আয়শাকে খাবার দে আর আমি বাবার কাছে গিয়ে কথা বলে আসি, ঠিক আছে? এইসব বলে মো সেখান থেকে চলে যায়। তারপর যখন আয়শা খাবারের টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছিল তখন মো আয়শার জন্য খাবার নিয়ে আসলে ঠিক তখনই রহমান সেখানে চলে আসে এবং আয়শাকে বলে এখানে আবারও আসার জন্য তোমাকে স্বাগতম জানাচ্ছে। আর মোহাম্মদ আমাকে সবকিছুই খুলে বলেছে আর তোমার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তুমি আমাদের বাসায় থাকতে পারো। আয়শা বলে এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তারপর যখন রহমান সেখান থেকে চলে যায় তখন মো আয়শার কাছে আসলে আয়শা বলে মোহাম্মদ তাই না? আর তুমি কেনই বা এতদিন ধরে এত সুন্দর একটি নাম গোপন রেখেছিলে? মো বলে আমার আচার আচরণ ও কাজকর্ম রাসূলের থেকে অনেক দূরে, তাই আমি আমার নামটি গোপন করে রেখেছিলাম। সে আরো বলে আয়শা আমার পরিবারের সাথে কি থাকতে তোমার কোনো আপত্তি আছে? আয়শা বলে মিস্টার মো আমি তোমাকে এখানে নিয়ে আসতে বলেছিলাম এই কারণে যেন আমি তোমার বাবার থেকে সাহায্য চাইতে পারি। আর রহমান যে তোমার বাবা হয় সেটি একটি কাকতালীয় ঘটনা, তাই আমার কোনো আপত্তি নেই। এরপর আমরা দেখতে পাই মো আর তার বোন সাবিরা মিলে আয়শাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে। আর ময়ের বাসাটি যেখানে ছিল সেখানে সবাই ছিল মুসলিম। যাই হোক, এরপর যখন তারা সবাই বাসায় চলে আসে তখন সাবিরা আয়শার থাকার রুমটি তাকে দেখিয়ে দেয়। আর এছাড়াও তো আয়শা তার পাসপোর্ট ছাড়া ইন্দোনেশিয়াতে যেতে পারবে না, তাই সে যতদিন না পর্যন্ত তার পাসপোর্টটি হাতে পাবে ততদিন আয়শা ময়ের বাসাতেই থাকবে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই আয়শা যখন আরিফকে ফোন দেয় তখন আরিফ ফোনটি রিসিভ করলে আয়শা বলে আসসালামু আলাইকুম, তবে আরিফ আয়শার কোনো উত্তরই দেয় না। এতে করে আয়শা বলে আরিফ আমি জানি তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ আর আমি এখনো জানতে চাই তুমি আমার সাথে এমনটা কেন করেছো। আর তুমি কি জানো আমি চায়নাতে এসেছিলাম এবং কি আমি তোমার জন্মদিনও সেলিব্রেশন করতে চেয়েছিলাম, কিন্তু সেটি আর হলো কোথায়? আর আমি তোমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তখন এইসব শোনা মাত্রই আরিফ আয়শার ফোনটি কেটে দেয়। আর এইসব শোনা মাত্র তো আরিফ একদম ঘাবড়িয়ে যায়, কেননা সে তো আয়শাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল এর জন্য। অন্যদিকে আয়শা যখন মন খারাপ করে ঘরের মধ্যে বসেছিল তখন সাবিরা এসে আয়শাকে একটি পোশাক দিয়ে বলে তোমার বিশ্রামে ব্যাঘাত ঘটানোর জন্য আমি আসলে অনেক দুঃখিত, আর তুমি যদি নামাজ পড়তে চাও তাহলে তুমি এই পোশাকটি পরতে পারো। এইসব বলে সাবিরা সেখান থেকে চলে যায়। এরপর সাবিরা ও মোহাম্মদ যখন নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল তখন সাবিরা তার ভাইকে বলে তুমি হয়তো আয়শাকে পছন্দ করো তাই না? আর এইসব বলার মাঝে আয়শা সেখানে চলে আসলে মোহাম্মদ তার উত্তরটি আর দিতে পারে না। যাই হোক, এরপর যখন নামাজ শুরু হয়ে যায় তখন সেখানে থাকা সবাই অনেক সুন্দরভাবে নামাজ পড়তে থাকে এবং কি আয়শা ও মোহাম্মদও। যাই হোক, এরপর যখন সবার নামাজ পড়া শেষ হয়ে যায় তখন মোহাম্মদ দূর থেকে আয়শাকে লাল বোরখাটি পরতে দেখলে তো সে তো অনেক অবাক হয়ে যায়, কেননা সেই পোশাকটি মোহাম্মদ তার বোনের মাধ্যমে আয়শার কাছে সেই পোশাকটি পাঠিয়েছিল। তারপর আমরা দেখতে পাই আয়শা তার দুহাত তুলে আল্লাহর কাছে বলে হে আমার প্রিয় আল্লাহ, আমার সকল কাজকে তুমি সহজ করে দাও এবং আমার ইসলামী বিশ্বাসকে আরো শক্তিশালী করতে সাহায্য করো। আর আমি যেন সারা জীবন ইসলামের পথে চলতে পারি আর আমি যেন হারিয়ে না যাই। আর এইসব দূর থেকে মোহাম্মদ চুপ করে দেখছিল। এরপর আমরা দেখতে পাই মোহাম্মদ যখন তার স্টুডেন্টসদের ইসলামিক কোশ্চেন ধরছিল তখন একে একে সেখানে থাকা সবাই মোহাম্মদের প্রশ্নের উত্তর দিলে এবং তাদের প্রশ্নের উত্তর সঠিক হওয়ার কারণে মোহাম্মদ একে একে তাদের সবাইকে কোরআন শরীফ উপহার দিতে থাকে। এবং কি সেই সময় আয়শা দূর থেকে এইসব দেখলে সাবিরা আয়শাকে বলে আমার ভাই অন্যরকম হলেও সে একজন ধর্মীয় শিক্ষক। আয়েশা বলে তোমার ভাই অন্যরকম হলেও সে ধর্মীয় শিক্ষকের জন্য উপযুক্ত। এইসব শুনে সাবিরা বলে আচ্ছা তুমি কি আমার ভাইয়াকে পছন্দ করো? আয়েশা বলে হ্যাঁ পছন্দ করি, কিন্তু বন্ধু হিসাবে। সাবিরা বলে তোমার কি কোনো প্রেমিকা আছে? আয়েশা বলে কেন, মোহাম্মদ কি তোমাকে কোনো কিছু বলেনি? সাবিরা বলে না তো, ভাইয়া তো আমাকে কোনো কিছুই বলেনি, তবে আমি আশা করি ভবিষ্যতে তুমি আর ভাইয়া একসাথেই থাকবে। আয়েশা বলে কিন্তু তার ইতিমধ্যেই তো অনেক বান্ধবী আছে। আর তারপরে আমরা দেখতে পাই মোহাম্মদ আয়েশাকে তার প্রিয় বান্ধবীদের সাথে দেখা করতে নিয়ে যায়। এরপর যখন তারা দুজন গ্রামের মধ্যে দিয়ে হাঁটছিল তখন আয়েশা মজা করে বলে আচ্ছা তুমি কি তোমার সকল বান্ধবীদেরকেই কি বিয়ে করবে?
এইসব শুনে মোহাম্মদ হেসে সেখান থেকে চলে যায়। আর তারপরে আমরা দেখতে পাই মোহাম্মদ প্রথমে আয়েশাকে তার দাদির সাথে দেখা করতে নিয়ে আসে। এতে করে তো আয়েশা একদম অবাক হয়ে যায়, কেননা মোহাম্মদ বলেছিল সে তার বান্ধবীদের সাথে দেখা করতে নিয়ে যাচ্ছে। তবে আয়েশা এরপরেও অনেকটা খুশি হয়ে যায়। এরপর মোহাম্মদের দাদি আয়েশাকে দেখে বলে, সে কি তোমার স্ত্রী হয়? মোহাম্মদ বলে, ইনশাআল্লাহ। আয়েশা বলে, উনি কি বলল? মোহাম্মদ বলে, দাদি বলেছে তুমি আমার স্ত্রী হও কিনা। আয়েশা বলে, ইনশাআল্লাহ। আর তখনই মোহাম্মদের দাদি বলে, তোমাদের দুইজনকে অনেক মানিয়েছে। তারপর যখন তারা দুইজন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন আয়েশা মোহাম্মদকে বলে, তুমি ইনশাআল্লাহ কেন বললে? মোহাম্মদ বলে, আমি না বলে আল্লাহর চেয়ে এগিয়ে যেতে চাই না, আর এছাড়াও তো আমি জানি না ভবিষ্যতে কি হবে, এই জন্যই আমি এই কথাটি বলেছি। আর ঠিক তখনই একজন মহিলা বের হয়ে এসে বলে, অবশেষে তুমি তাহলে এসেছো? মোহাম্মদ বলে, দাদিমা হ্যাঁ এসেছে। এইসব বলে মোহাম্মদ তার পায়ের ঘায়ের জায়গাটি পরিষ্কার করে দিচ্ছিল, এবং কি এর পাশাপাশি আয়েশাও তার পায়ের ঘায়ের জায়গাটি পরিষ্কার করতে সাহায্য করে, এবং কি সেই সময় তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। এরপর তারা যাওয়ার সময় আবারও একজন বৃদ্ধার সাথে দেখা হলে মোহাম্মদ সেই বৃদ্ধার কোলে থাকা বিড়ালটির জন্য খাবার এনেছিল, এবং কি সেই সময় সেই বিড়ালটিকে তারা দুইজন অনেক সুন্দরভাবে খাইয়ে দিচ্ছিল। তারপর তারা আবারও সেখান থেকে যাওয়ার সময় ময়ূর সাথে আরো একটি বৃদ্ধার দেখা হলে সেই বৃদ্ধা মহিলাটি মোহাম্মদকে দেখে তো একদম জড়িয়ে ধরে। আর এছাড়াও মোহাম্মদ সেই বৃদ্ধা মহিলাটির জন্য কোনো না কোনো কিছু নিয়ে এসেছিল। আর তারপরে আমরা দেখতে পাই মোহাম্মদ সেই বৃদ্ধা মহিলাটিকে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে তাকে বাসায় পৌঁছে দিচ্ছিল। আর তখনই আয়েশা বলে, আমি সত্যিই জানতাম না তোমার এত সুন্দরী সুন্দরী বান্ধবী আছে। মোহাম্মদ বলে, তোমার আবার হিংসা হচ্ছে না তো? আয়েশা বলে, আরে না না, কি বলছো? মোহাম্মদ বলে, আরে আমি তো মজা করছিলাম। আর এইভাবে কথা বলতে বলতে তারা দুইজন সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মোহাম্মদ আয়েশাকে একটি পর্যটন এলাকায় নিয়ে আসে, যেখানে তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল, এবং কি তারা দুইজন সাইকেল চালিয়ে পুরো এলাকাটি ঘুরে ঘুরে দেখছিল। এরপর তারা দুইজন সেলফি তোলার পরে মোহাম্মদ যখনই আয়েশার অনেকগুলো ছবি তুলে দিচ্ছিল, তখন মোহাম্মদ আয়েশার পিছনে আরিফের সাথে একটি মেয়েকে দেখতে পায়। এতে করে মোহাম্মদ আয়েশাকে একদিকে তাকাতে বললে ঠিক তখনই মোহাম্মদ আরিফের সাথে সেই মেয়েটির ছবি তুলে নেয়। এরপর যখনই আয়েশা মাথাটি ঘুরিয়ে আরিফের দিকে তাকাতেই যাচ্ছিল, এমনই সময় আচমকা মোহাম্মদ আয়েশাকে জড়িয়ে ধরে, যেন আয়েশা আরিফের সাথে সেই মেয়েটিকে দেখে কষ্ট না পায়। এবং কি সেই সময় মোহাম্মদ বলে, পিছনে তাকাবে না, শুধুমাত্র সামনে তাকাও, ঠিক আছে? আর এইসব দেখে আয়েশা কিছুটা অবাক হলে মোহাম্মদ বলে, তুমি আমাকে ভুল বোঝো না, এর জন্য আমি আসলে অনেক দুঃখিত। আয়েশা বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর যখন পুলিশ স্টেশন থেকে মোহাম্মদের কাছে ফোন আসে, তখন মোহাম্মদ শুনতে পায় আয়েশার ব্যাগটি উদ্ধার করা হয়েছে। এইসব শুনে তারা দুইজন পুলিশ স্টেশনে আসলে আয়েশা প্রথমেই তার ব্যাগটি নিয়ে সকল জিনিসপত্র চেক করতে থাকে। আর যখনই আয়েশা তার ব্যাগের মধ্যে সকল জিনিসপত্র দেখতে পায়, তখন তো সে খুশিতে একদম আত্মহারা হয়ে যায় এবং মোহাম্মদকে জড়িয়ে ধরে। আর এইসব দেখে তো মোহাম্মদ তখন কি করবে সে তো কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। যাই হোক, এরপর আয়েশা সেখানে থাকা সকল পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে তারা দুইজন সেখান থেকে চলে যায়। তবে তারা দুইজন যাওয়ার সময় আয়েশা মোহাম্মদকে বলে, এখন তো আমার কাছে টাকা আছে, তাই তোমার পুরো গাড়ি ভাড়ার টাকাটি এখনই আমার দেওয়া দরকার। এইসব বলে যখনই আয়েশা মোহাম্মদকে টাকা দিতে যাচ্ছিল, ঠিক তখনই মোহাম্মদ তার পকেট থেকে একটি কয়েন বের করে বলে, মনে আছে তুমি যে কয়েনটি একবার ফেলেছিলে? আর আমার কাছে পরিষেবার জন্য এটিই যথেষ্ট। আয়েশা বলে, তুমি কি আমার সাথে মজা করছো? মোহাম্মদ বলে, আরে তোমার সাথে কেন আমি মজা করতে যাব? আয়েশা বলে, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে যে সাহায্য করেছো তার জন্য তো এটা খুব কম হয়ে যায়, তাই না? মোহাম্মদ বলে, তোমাকে বলে লাভ নেই, আর এই কয়েনটা আমার কাছে অনেক মূল্যবান। এরপর যখন তারা দুজন বাসায় ফিরে আসে, তখন আয়েশা তার বান্ধবী ইবিকে দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। এবং কি সেই সময় আয়েশা রহমান ও সাবিরাকে একটি একটি করে উপহার দিলে রহমান বলে, এটা কিসের জন্য? আয়েশা বলে, আপনি আমাকে যে সাহায্য করেছেন এর তুলনায় এটা কিছুই না। এরপর আমরা দেখতে পাই আয়েশা সাবিরার মন খারাপ দেখে বলে, তোমার কি উপহারটি পছন্দ হয়নি? সাবিরা বলে, আমার উপহারটি খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার মন খারাপ তুমি খুব শীঘ্রই বাসায় ফিরছো এর জন্য। আয়েশা বলে, আমি কথা দিচ্ছি তুমি যদি কখনো জাকার্তায় যাও তাহলে আমি তোমাকে যে কোনো জায়গায় ঘুরে নিয়ে বেড়াবো। আর তখনই আয়েশার মুখে এইসব শুনে সাবিরা মন খারাপ করে অন্য একটি ঘরে চলে যায়। আর এইসব দেখে আয়েশারও অনেকটা মন খারাপ হয়ে যায়। তারপর যখন আয়েশা মোহাম্মদকে বলে, আমি কি কোনো কিছু ভুল বলেছি? মোহাম্মদ বলে, আরে না, তুমি যে কি বলছো, আর তুমি হয়তো চলে যাচ্ছ এর কারণে সাবিরার হয়তো অনেক মন খারাপ হয়েছে। আর তখনই রহমান এসে বলে, আয়েশা আমি তোমাকে সবকিছুই খুলে বলবো। আর তখনই রহমান বলতে থাকে, অনেকদিন আগে এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে সবকিছুই নাটকীয়ভাবে বদলে গিয়েছিল, আর সেই সময় আমার ব্যবসা দেউলিয়া হয়ে গিয়েছিল। এতে করে আমি সকল অর্থ সম্পদ হারিয়ে ফেলেছিলাম, এবং কি সেই সময় অর্থের কারণে আমার দ্বিতীয় সন্তান চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। আর এই কারণে আমি সেই সময় অনেকটা ভেঙে পড়ি। আর তখন থেকে আমি এই পৃথিবীকে ঘৃণা করতে শুরু করলাম। আর সেই সময় আমার মনে হয়েছিল আল্লাহই এর জন্য দায়ী। আর সর্বশেষে আমি মদের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছিলাম, এর জন্য আমি প্রায় প্রতিদিনই মাতাল হয়ে থাকতাম।
এরপর যখন আমি সাবিরা ও মোহাম্মদকে রেখে বাইরে গিয়েছিলাম তখন আমি মাতাল থাকা অবস্থায় একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছিলাম। এরপর আমি প্রায় 1 মাস ধরে কোমাইছিলাম, কিন্তু আমি যে মোহাম্মদ ও সাবিরাকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছিলাম এই বিষয়টি কোনো আত্মীয় স্বজনই জানতো না। তারপর আমার জ্ঞান ফেলে যখনই আমি বাসায় ফিরে আসি তখন আমি আমার সন্তানদেরকে খুঁজে পাচ্ছিলাম না। এতে করে আমি খুবই ভয় পেয়ে যাচ্ছিলাম, আর সেটা হলো সন্তান হারানোর ভয়। আর বলতে গেলে আমার জীবনে সবচাইতে মূল্যবান শপথ হলো সাবিরা আর মোহাম্মদ। আর এছাড়াও আমি যে আগে আমার মুসলিম প্রতিবেশীদেরকে ঘৃণা করতাম, বরঞ্চ তারাই আমার সন্তানদেরকে দেখে রেখেছিল যতদিন আমি কমাইছিলাম, এবং কি আমি অযথাই ইসলামকে অনেক ভুল বুঝেছিলাম। আর এখন আমি সেটি খুব ভালোভাবেই বুঝতে পারি। আর এটাই ছিল আমার গল্প। তুমি চাইলে এই গল্পটি শেয়ার করতে পারো। মোহাম্মদ বলে, বাবা তুমি কেন একবার হলেও মায়ের কথা বলনি, আর তুমি কেনই বা মায়ের কথাটি লুকাচ্ছ? আর আমি প্রতিদিন সাবিরার কাছে মিথ্যা বলতে বলতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে। তখন দূর থেকে এইসব শুনে সাবিরা বলে, মা এখনো বেঁচে আছে তাই না? সাবিরা আরো বলে, বাবা তুমি এতদিন ধরে আমাকে মিথ্যা কথা বলেছ কেন? আর মা যেখানেই থাকুক না কেন আমি মাকে একসময় না একসময় খুঁজে পাবই। এইসব বলে কাঁদতে কাঁদতে সাবিরা তার রুমে চলে যায়। এইসব দেখে মোহাম্মদ তার বাবাকে বলে, বাবা তুমি এখনই তার কাছে গিয়ে ক্ষমা চাইবে। মোহাম্মদ আরো বলে, বাবা তুমি অবশ্যই চাইলে মাকে ক্ষমা করতে পারবে, যে কিনা আমাদেরকে ছেড়ে অন্য একজনের কাছে চলে গিয়েছিল। এইসব শুনে ভরাক্রান্ত মন নিয়ে রহমান সেখান থেকে চলে যায়, এবং কি সেই সময় আমরা দেখতে পাই মোহাম্মদও বাহিরে এসে তার মনের কষ্টে অনেক কাঁদতে থাকে। অন্যদিকে যখনই রহমান সাবিরার কাছে আসে তখন আয়শা রহমানকে দেখে সেখান থেকে চলে যায়। এরপর যখন আয়শা মোহাম্মদের কাছে গিয়ে বসে তখন আয়শা মোহাম্মদের হাত ধরে বলে, আমি জানি তোমার অনেক খারাপ লাগছে, আর বলতে গেলে আমার মা বাবাও যখন না ফেরার দেশে চলে গিয়েছিল তখন আমার মা বাবার অনেকটাই প্রয়োজন ছিল। তবে দেখো তারা দুইজন আমাকে কেবল কষ্ট দিয়ে রেখে গেছে, আর তোমার ক্ষেত্রে তোমার মাও এমনটা করেছে। তাই তুমি কষ্ট পেও না, তোমাকে আরো শক্তিশালী হতে হবে। মোহাম্মদ বলে, এই সময়ে আমি শুধু এটাই করতে পারি, নিজের সাথে শান্তি স্থাপন করা আর তাকে ক্ষমা করে দেওয়া। এইসব শুনে আয়শা বলে, তুমি কি জানো তোমার বাবার কাছে তুমি একজন ভালো ছেলে, আর তোমার বোনও তোমাকে নিয়ে অনেক গর্ব করে। আর কখনোই পারিবারিক ইতিহাস আমাদের ভবিষ্যৎকে নষ্ট করতে পারে না, আর তাছাড়াও তো কোনো কিছু নিখুঁত নয় তাই না? এইসব বলার মাঝে যখনই রহমান তার মেয়েকে নিয়ে সেখানে চলে আসে তখন রহমান তার ছেলেকে বলে, তোমাকে এতদিন ধরে কষ্ট দেওয়ার জন্য আমি আসলে অনেক দুঃখিত, আর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে খুব শীঘ্রই তোমাদেরকে জাকার্তায় নিয়ে তোমাদের মায়ের সাথে দেখা করিয়ে দেব। আর তোমরা বুঝতেই পারছো কেনই বা সাবিরা জাকার্তার কথা শুনে মন খারাপ করেছিল। কেননা সাবিরা ভেবেছিল তার মায়ের বাড়ি যেহেতু জাকার্তায়, আর তার মা যেহেতু মৃত, সে সেখানে গিয়ে কার সাথেই বা দেখা করবে। এই জন্য সাবিরা জাকার্তার কথা শুনে মন খারাপ করেছিল। যাই হোক, এরপর যখন আয়শা মোহাম্মদের তোলা ছবিগুলো দেখছিল তখন আয়শা মোহাম্মদকে ছবিতে দেখে আয়শার মোহাম্মদের প্রতি কিছুটা হলেও ভালো লাগতে শুরু করে। তারপর সকাল হলে আমরা দেখতে পাই মোহাম্মদ যখনই দরজাটি খোলে তখন সে আরিফকে দেখলে আরিফ বলে, এখানে কি আয়শা আছে? মোহাম্মদ বলে, আমি দুঃখিত, আর আমার মনে হয় না আয়শার সাথে তোমার দেখা করাটা ভালো হবে, তাই তুমি বরং এখান থেকে চলে যাও। আর এইসব বলার মাঝে যখনই আয়শা সেখানে চলে আসে এবং আরিফকে দেখতে পায় তখন আয়শা আরিফের কাছে আসলে আরিফ বলে, আমরা কি একা কথা বলতে পারি? আয়শা ইশারার মাধ্যমে অনুমতি দিলে মোহাম্মদ যখনই সেখান থেকে চলে যায় তখন আয়শা আরিফকে বলে, তোমার এখন পড়াশোনা কেমন চলছে, আর তোমার অ্যাপার্টমেন্টটা যেন কোথায়, আর সর্বশেষ তোমার মিথ্যা কথার কি হবে? এইসব শুনে আরিফ বলতে থাকে, আসলে আমার মায়ের হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার চিকিৎসার কারণে অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, তাই আমি অ্যাপার্টমেন্ট ও ইউনিভার্সিটির টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করিয়েছি। তাই আমি এতদিন ধরে তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, আর আমার সাহস হচ্ছিল না যে আমি তোমার সামনে কিভাবে দাঁড়াবো। কিন্তু এটা সত্য যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং কি তুমি ফোনে আমাকে যা বলেছিলে আমি সবটাই শুনেছি। আয়শা বলে, তাহলে উত্তর দিলে না কেন? আরিফ বলে, ফোনে এসব কথা আমি তোমাকে কিভাবে বলতাম, এর জন্যই আমি তোমার কোনো উত্তর দেইনি। সে আরো বলে, এখন হয়তো আর আমি এমন কেউ নই যার ওপর তুমি আর গর্ব করতে পারো। এইসব শুনে আয়শা বলে, তোমার মা এখন কেমন আছে? আরিফ বলে, এখন ভালো আছে। আয়শা বলে, তুমি এতদিন ধরে এইসব কথা আমাকে কেন বলনি, আর এছাড়াও কি তুমি কি কাউকে ভালোবাসো? আরিফ বলে, তুমি ছাড়া আমার হৃদয়ে আর কোনো নারী নেই, আর আমি জানি আমি ভুল করেছি, তাই আমি তোমার কাছে অনেক অনেক দুঃখিত। তাই দয়া করে তুমি কি আমাকে আরেকটি সুযোগ দিবে? আয়শা বলে, এর জন্য আমার সময়ের প্রয়োজন হবে। আরিফ বলে, আমি জানি এটা তোমার জন্য কতটা কঠিন, আর তোমার যতটা সময়ের প্রয়োজন তুমি নিতে পারো, তবে আমি তোমার জন্য অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করতে প্রস্তুত হও। সে আরো বলে, আমি কথা দিচ্ছি এরকমটা আর কখনোই হবে না। এইসব বলে যখনই আরিফ সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই আয়শা বলে, আমি আবারও তোমাকে কিভাবে বিশ্বাস করতে পারি, তুমি কি আমাকে বলতে পারো? আরিফ বলে, আমি তোমার সাথে জাকার্তায় ফিরে যাব।
এবং কি আমি যা চাই তুমি এখনো সেটি হয়তো জানো না। এইসব বলে আরিফ আংটির একটি বক্স বের করে আয়েশাকে বলে, আমি আল্লাহর নামে আমি তোমাকে বিয়ে করতে চাই, তাই তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হবে? এইসব দেখে আয়েশা প্রথমে কোনো কিছু না বললেও একটি পর্যায়ে আয়েশা আরিফের কথায় রাজি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। তখন দূর থেকে এইসব দেখে তো মোহাম্মদের অনেকটাই খারাপ লাগতে থাকে। যাই হোক, এরপর যখন ইভি, ভেক্টর ও আয়েশা একসাথে খাবার খাচ্ছিল, তখন ইভি আয়েশাকে বলে, তুমি আবারও তাকে কিভাবেই বা বিশ্বাস করলে, আর আমি এখনো ওই ছেলেটার উপর অনেক রেগে আছি। তখন ইভি আরো বলে, মোহাম্মদ তোমাকে ওই ছেলেটাকে কেমন লাগে তুমি কি বলতে পারো? মোহাম্মদ বলে, আমি তো শুধুমাত্র ড্রাইভার হিসেবে চাকরি করি, আর এখানে আমার কি বা বলার আছে, আর সে যা খুঁজেছিল তা সে পেয়ে গিয়েছে, তাই সেই ভালো জানে কি সিদ্ধান্ত নিতে হবে। এবং কি সেই সময় মোহাম্মদ এইসব কথা বললেও তার ভেতরে যে কতটা কষ্ট জমেছিল শুধুমাত্র সেই জানে। এরপর যখন আয়েশা ইন্দোনেশিয়ায় যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিল, তখন ইভি আয়েশাকে বলে, আমার মনে হয় মো তোমাকে অনেক ভালোবাসে, আর এছাড়াও আমার কাছে মনে হয়েছে সেই ছেলেটির চাইতে মোহাম্মদ শতগুণে অনেক ভালো। আয়েশা বলে, প্রথমত আরিফের সাথে আমার সম্পর্কটি এখনো শেষ হয়নি, দ্বিতীয়ত মোহাম্মদ শুধুমাত্র আমাকে সাহায্য করেছে, এছাড়া আর কিছুই না। তখন এইসব শুনে ইভিরও কোনোভাবেই মন মানছিল না। যাই হোক, এরপর যখন আয়েশা রহমান ও সাবেরা থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সাবেরা বলে, জাকার্তায় গেলে তোমার সাথে অবশ্যই আমি দেখা করব। আয়েশা বলে, হ্যাঁ নিশ্চয়ই। এইসব বলে আয়েশা সাবেরাকে জড়িয়ে ধরে, কিন্তু সেই সময় মোহাম্মদের অনেকটাই খারাপ লাগছিল। আর তখনই রহমান বলে ওঠে, আমরা এই বছরের ছুটি কাটাতে ইন্দোনেশিয়ায় যাব। আর এইসব শুনে তো সাবেরা অনেকটা খুশি হয়ে যায় এবং আয়েশাকে বলে, আমি জানি ভাইয়াও অনেক খুশি, কেননা সে তোমাকে আবারও দেখতে পারবে তাই। যাই হোক, এরপর যখন তারা সবাই সেখান থেকে চলে যায়, তখন গাড়িতে করে সবাই যাওয়ার সময় সবাই যেন কেমন নিশ্চুপ হয়েছিল। বিশেষ করে মোহাম্মদের অনেক খারাপ লাগছিল। তবে যাওয়ার সময় প্রথমবারের মতো আয়েশারও মোহাম্মদের উপর অনেকটাই খারাপ লাগতে থাকে। যাই হোক, এরপর যখন তারা রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়, তখন আয়েশা মোহাম্মদকে বলে, আমরা যা কিছুর মধ্যে দিয়ে গেছি তা আমি কখনোই ভুলবো না। মোহাম্মদ বলে, আমিও কখনো ভুলতে পারবো না। এরপর যখন আরিফ সেখানে চলে আসে, তখন মোহাম্মদ আয়েশাকে বলে, আমি আরিফের সাথে 1 মিনিট কথা বলে আসছি, ঠিক আছে? তারপর আমরা দেখতে পাই মোহাম্মদ আরিফের ঘাড় ধরে বলে, আমি তোমাকে সিটি ওয়ালে একটি মেয়ের সাথে দেখেছি, এবং কি আমি তোমার অ্যাপার্টমেন্টেও গিয়েছিলাম, যেখানে তুমি অন্য কারোর সাথে বসবাস করে তুমি আবারও আয়েশার সাথে বিশ্বাসঘাতকতা করছো, তাই না? আর আমার মনে হয় আয়েশার এই বিষয়টি জানা উচিত। এইসব শুনে আরিফ বলে, প্লিজ তুমি দয়া করে আমার সাথে এরকমটা করো না। আর এছাড়াও আয়েশা ইতিমধ্যে অনেকটাই কষ্ট পেয়েছে, তাই নতুন করে তুমি আর ঝামেলা বাড়িয়েও না। আর আমি তার প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি, এবং কি তার সাথে সম্পর্ক ছিন্ন করার পর থেকে আমি বুঝতে পেরেছি আমি আসলেই আয়েশাকে অনেক ভালোবাসি। তাই দয়া করে তুমি আমাকে ওকে খুশি করার জন্য আমাকে একটি সুযোগ দাও। আর আল্লাহর কসম আমি একদমই বদলে গেছি। এতে করে মোহাম্মদ কোনো কিছু না বলে আরিফকে একটি সুযোগ দেয়। এরপর যখন আরিফ, আয়েশা, ভেক্টর ও ইভি সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে একটি মেয়ে এসে আরিফকে বলে, তুমি কি আমার থেকে পালানোর চেষ্টা করছো? আর তুমি কি আমাকে এইভাবে রেখেই চলে যাবে? আরিফ বলে, আমাকে এখন চলে যেতে হবে, তাই তুমি বরং এখান থেকে চলে যাও। এইসব দেখে সেই মেয়েটি আয়েশার কাছে এসে বলে, মনে আছে তুমি যেদিন অ্যাপার্টমেন্টে এসেছিলে, তখন আরিফ আমার স্বামী হওয়া সত্ত্বেও তার বন্ধুকে আমার স্বামী হওয়ার ভান করে আমার কাছে পাঠিয়েছিল, এবং কি সেই সময় আরিফ সেই অ্যাপার্টমেন্টেই লুকিয়েছিল। এইসব শুনে আরিফ বলে, সে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। আসলে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না সেটা তার বাস্তব প্রমাণ। যাই হোক, সেই সময় সেই মেয়েটি আয়েশাকে আরো বলে, সে কি তোমাকে তার অসুস্থ মায়ের কথা বলেছিল? আয়েশার হয়ে ইভি বলে, হ্যাঁ। সেই মেয়েটি বলে, 1 বছর আগে একই কথা আমাকেও বলেছিল, তার মানে এতদিন ধরে সে আমাদেরকে মিথ্যা কথা বলে এসেছে। এইসব শুনে ইভি আয়েশাকে বলে, সে একজন মিথ্যাবাদী। আর এছাড়াও সেই মেয়েটিও এখন গর্ভবতী হয়ে গিয়েছে, কিন্তু আরিফ তার কোনো দায়িত্ব নিতে চায় না। এইসব শুনে যখনই আরিফ আয়েশাকে টাচ করে, এতে করে আয়েশা আরিফকে ধাক্কা দিয়ে দড়ি সরিয়ে দেয় এবং বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে টাচ করার? আর এছাড়াও তুমি আমাকে যত কথা বলেছো সবটাই ছিল মিথ্যা, তাই তুমি আমার সামনে আর কোনোদিনও আসবে না। এইসব বলে আয়েশা সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে সেই সময় আরিফ আয়েশার কাছে যাওয়ার চেষ্টা করলে, ঠিক তখনই মোহাম্মদ আরিফকে আটকালে। যখনই আরিফ মোহাম্মদকে মারতে যায়, তখন মোহাম্মদ কোনো কিছু না ভেবে আরিফকে মারতে থাকে। আর এইসব দেখে সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা আরিফকে সেখান থেকে নিয়ে যায়। এরপর যখন আয়েশা, ইভি ও ভেক্টর সেখান থেকে চলে যায়, তখন দূর থেকে মোহাম্মদ আয়েশাকে চুপ করে দেখছিল, কিন্তু মোহাম্মদের যে কোনো কিছুই করা থাকে না। এরপর যখন তারা সবাই ট্রেনে উঠে যায়, সেই সময় আয়েশা তার সিটে বসে কাঁদতে থাকলে, ঠিক তখনই মোহাম্মদ এসে আয়েশাকে রুমাল দিলে আয়েশা তো মোহাম্মদকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, এবং কি সেই সময় আয়েশা মোহাম্মদকে বলে, ট্রেন তো একটু পরেই ছেড়ে দেবে। এইসব শুনে মোহাম্মদ আয়েশাকে তার ইন্দোনেশিয়ায় যাওয়ার টিকিটটি আয়েশাকে দেখিয়ে বলে, আমি আমার কাজটি সম্পন্ন করতে চাই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে। তখন এইসব শুনে আয়েশা কি বলবে সে তো কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না, এবং কি সেই সময় আয়েশা অনেকটা খুশি হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড টেক লাভ।